গল্প মিথ্যা ভালোবাসা। রাইটে শুনতো। ঋতু তুই আমার কাছে আসবি না। আমি কেন, আমাদের তো আজকে বিয়ে হয়েছে। ঋতু আমি এই বিয়ে মানি না। আমি মানছি এটা একটা অ্যাক্সিডেন্ট ভাবে বিয়েটা হয়েছে, কিন্তু তাও তো আমার স্বামী স্ত্রী। ঋতু কিসের স্বামী স্ত্রী? তুই আমার স্বামী হওয়ার যোগ্য নিজেকে কি কখনো আয়নায় দেখেছিস? তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো কেন? ঋতু তো কিভাবে কথা বলবো, ছোটলোক কোথাকার। তুমি কি এই বিয়েতে রাজি ছিলে না? রুহি, আমার কথাবার্তা শুনে কি মনে হয় আমি এই বিয়েতে রাজি? মনে হয়। তো আমাকে বিয়ে করলে কেন? কেন আমার জীবনটা নষ্ট করলে? রুহিকে তোকে বিয়ে করতে রাজি ছিল, হ্যাঁ, আমার আব্বুর সম্মান বাঁচাতে আমি এই বিয়ে করেছি। তোমার আব্বুর সম্মান বাঁচাতে আমার জীবনটা কেন নষ্ট করলে? কি দোষ করছিলাম আমি? রুহি, তোর কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের যে আমার বয়ফ্রেন্ড ঠিক সময়ে আমাকে নিয়ে যেতে পারে নাই। তোমার বয়ফ্রেন্ড মানে? রুহি, আমার বয়ফ্রেন্ড শাকিল আমাকে নিতে ঠিক সময়ে আসে নাই। আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা, আমাকে একটু সব কথা পরিষ্কার করে বলবে? রুহি, ঠিক আছে তাহলে শোন, আমি শাকিলকে ভালোবাসি, কিন্তু আব্বুকে এই কথা বলার পরে আব্বু শাকিলকে খারাপ ছেলে বলে মানা করে দেয় এবং আমার বিয়ে আরেকজনের সাথে ঠিক করে দেয়। তো এই কথা শাকিলকে বলার পরে শাকিল ওই ছেলেটার সাথে আমার বিয়ে ভেঙে দেয়। এটা শুনে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আব্বু তোর সাথে আমার বিয়ে ঠিক করে। আমি এই কথা শাকিলকে বলার অনেক চেষ্টা করছিলাম, কি ফোনে তাকে পাই নাই, তাই পালতেও পড়ি নাই, এবং শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে তোকে বিয়ে করতে রাজি হয়। এখানে আমার বাসা আসার পরে শাকিলকে আমি ফোনে পাই, আমি সব কথা শাকিলকে খুলে বলি এবং শাকিল বলল যে কোনো সমস্যা নেই, আমি যদি তোকে ডিভোর্স দিতে পারি তাহলে শাকিল আমাকে বিয়ে করতে রাজি আছে। আমি ডিভোর্স? অবাক হয়ে। রুহি, ডিভোর্স? তুই তো এমন রিয়েক্ট করছিস যেন আমি তোর থেকে তোর জান কেড়ে নিচ্ছি। আমি মনে মনে, একজন বিবাহিত ছেলের কাছে তার বউ তার এর চেয়ে কোনো দিক দিয়ে কম না। না মানে তা না, কিন্তু রুহি, কোনো কিন্তু না, তোর সাথে আমি এক মুহূর্ত থাকতে পারবো না, আর আমাদের ডিভোর্স হয়ে আমার চেয়ে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিচ্ছ। আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই তোমার ওই অতীত ভালোবাসাকে কি বলে যায় না, আমরা আবার নতুন জীবন শুরু করব। রুহি, আমি শাকিলকে ভালোবাসি, আর তাই আমি ওর সাথেই জীবন গড়বো, আর যদি তুই জোর করে আমার উপর স্বামীর অধিকার ফলাতে আসিস তাহলে এর ফল ভালো হবে না। আমি এতটা নীচ না যে আমি কারোর কাছে থেকে জোর করে ভালোবাসা কেড়ে নেব। রুহি, জানি জানি, বেশি অঙ্গান দিতে আসিস না, আর কালকে তুই উকিলের সাথে কথা বলবি নাকি আমি করব? তোমাকে যেতে হবে না, আমি কথা বলবো। রুহি, ঠিক আছে, আর এক কথা, তুই আমাকে আপনি করে কথা বলবি। আমি চাই না আমাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে সেই কথা আমার বাবা মা আর আমার বোন জানুক। রুহি, কেন জানলে সমস্যা কি? এর ডিভোর্সের পরে এমনি জানতে পারবে তখন। ওই সময় আমি সামলে নেব, কিন্তু আমাদের মধ্যে এই কথা বাইরের কেউ জানতে না পারে, তাই আমি সবার সামনে তুমি করে বলবো, আর তুমিও রাজি থাকলে বলো। রুহি, কিছুক্ষণ ভেবে, ঠিক আছে আমি রাজি, আর এখন থেকে তুই নিচে ঘুমাবি। কেনটা আমার রুম, আর আমি নিচে ঘুমাবো। রুহি, চুপ, আমি বুঝি না নাকি আমি ঘুমাবো আর তুই আমার সাথে যদি কিছু উল্টা পাল্টা করে বসিস তার বেলায়? আমি কিচ্ছু করব না, যাও। রুহিন, আর তোর প্রতি কোনো বিশ্বাস নাই, তুই নিচে ঘুমাবি নাকি আমি লোক ডেকে তোর নামে মিথ্যা অভিযোগ দেব? না না, আমি নিচের ঘুমাবো। রুহি, ঠিক আছে, শুভরাত্রি। রুহি ঘুমিয়ে পড়ল। এবার আমার পরিচয় দেয়, আমার নাম শান্ত। আমি বাবা মায়ের দুইটা সন্তান, এক আমি, আরেক আমার বোন রিয়া। আমি এবার অনার্স শেষ বর্ষের ছাত্র, আর আমার বোন ক্লাস 10 এইবার এসএসসি পরীক্ষা দিবে। আমার বাবার একটা বিজনেস আছে, আর আমার মা একজন গৃহিণী।
আর যার সাথে এতক্ষণ কথা হলো এ হলো আমার বিয়ে করা বউ, কিন্তু আমাদের বিয়ে হঠাৎ করে হয়ে গেছে। সে যাই হোক, সেটা গল্পে জানতে পারবেন। ওর নাম রুহি, ওর বাবা আনিক রহমান একজন বিজনেসম্যান, রুহির মা একজন গৃহিণী। রুহি ওর মায়ের একমাত্র আদরের মেয়ে, তাই বড়লোক হওয়ায় তার মধ্যে একটু অহংকার আছে। তো গল্পে ফেরা যাক। আমি ওখান থেকে বেগুনিতে চলে আসলাম, আর ওইদিকে রুহি রুহি মনে মনে, আমি কি বেশি বেশি করে ফেলছি নাকি? না, একদম না। নিজের ভালোবাসার জন্য সব করবো। তার ছেলেটা অনেক ভালোই, কয়েক মুহূর্ত কেমন একটা মায়া হয়ে গেছে। সে যাই হোক, আমি ঘুমায়। আর এইদিকে আমি মনে মনে, আম্মু কেন করলে আমার সাথে? আজ যদি আমি তোমার কথায় রুহিকে বিয়ে না করতাম তাহলে এই সমস্যায় আর পড়তাম না। আমি এই সব ভাবছি আর চোখের পানি ফেলছি। আমি মনে মনে, একজন বিবাহিত ছেলের বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন থাকে, আর আমার বেলায় আমার বাসর রাতে কিনা আমার বউ আমার কাছে থেকে ডিভোর্স চাচ্ছে। আপনারা এতক্ষণ যা শুনলেন তা বুঝতে হলে ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসতে হবে। ফ্ল্যাশব্যাক। আজ আমি বন্ধুদের সাথে বাইরে, তখন আমার ফোনে একটা ফোন আসে, সেটা আমার আম্মু। আমি, হ্যালো আম্মু, এই হারামজাদা কই তুই? আমি এই তো বন্ধুদের সাথে আছি। কোনো আম্মু, আমি তোকে আজ সকালে কি বলেছিলাম? আমি মনে মনে, কি বলেছিল আল্লাহ জানে। আজ সকালে আমি বাইরে যাব তখন। আম্মু, শান্ত, আজ আমার ছোটবেলার বান্ধবীর মেয়ের বিয়ে, তাই আমরা তাদের বাসায় যাব, তাড়াতাড়ি চলে আসিস। আমি, আচ্ছা ঠিক আছে। বাইরে যেতে যেতে আম্মু, কিরে চুপ কেন? মনে নেই তাই তো? আমি, হ্যাঁ মনে পড়েছে। তো তোমরা যাও, আমি যাব না। আম্মু তোকে সাথে নিয়ে যেতে বলেছে। আমি, আম্মু আমি যেতে পারবো না, আমার এখন কাজ আছে। আম্মু, আমি কিছু শুনতে চাই না, এখনই তুই বাসায় আসবি, ব্যাস রাখলাম। আমি, হ্যালো হ্যালো আম্মু। যা, ফোন কেটে দিল। আমি গেলাম, আমাকে বাসায় আম্মু ডেকেছে। নিলয়, কেন? এই তো আসলি, এখনই চলে যাবি? আমি, আরে আম্মু, কোন বান্ধবীর মেয়ের বিয়ে, তাই সেখানে যেতে হবে। মাহিমাকে বিয়েই তো, তোর না গেলে সমস্যা হবে না? আন্টিকে মানা করে দে। আরে আমিও তো আম্মুকে তাই বললাম, কিন্তু শুনলো না। নিলয়, আচ্ছা যা তাহলে। আমি, ওকে বাই। আমি বাসায় চলে আসলাম। এসে আব্বু, ওগো দেখো, তোমার গুণধর ছেলে এসেছে। তা বাপ কি কাজ করে আসলে? আমি তোমার বৌমাকে সময় দিতে গিয়েই তো আমি লেট হয়ে গেছি। আব্বুর সাথে আমি একদম ফ্রি। আব্বু চুপ, হারামজাদা বাপের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছে। এর মধ্যে আম্মু চলে এলো। আম্মু, কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, আর তুই এখন এলি? রিয়া, আরে মুখের ভাষাও বোঝে না, কয়েকটা দেব তারপর ঠিক হবে। আমি, তুই চুপ কর, খালি ঝামেলা বাড়াই। তোকে মারা উচিত, তোকে আম্মু কুড়িয়ে এনেছিল, আবার বেশি বেশি কথা হোম। রিয়া, আব্বু আমাকে তোমরা কুড়িয়ে এনেছো? কান্না করে। আব্বু না, আমার মাকে আমি কুড়িয়ে আনতে পারি, তুমি আমাদের আদরের একমায় মেয়ে। মাথায় হাত বুলাতে বুলাতে আমি, আব্বু তোকে সান্ত্বনা দিচ্ছে, হি হি হি। আম্মু, শান্ত। রিয়া, ধমক দেও কেন? কয়েকটা মার দাও, দেখো সোজা হয়ে যাবে। আমি, আম্মু আমি কিন্তু ওকে এবার মারবো বলে দিলাম। আম্মু, আর আমি তোকে মারবো, খবরদার আমার মেয়েকে মারবি না। আমি, আরে আমার কপাল, কেউ আমাকে ভালোবাসে না। রিয়া, হি 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 হি। আমি, এই হাসলে তোর দাঁত ভেঙে দেব। রিয়া, আম্মু। আম্মু, অনেক হয়েছে, শান্ত, চল তাড়াতাড়ি, এমনি অনেক দেরি হয়ে গেছে। আমি কি এইভাবে যাব নাকি? আব্বু, কেন? ভালোই তো লাগছে, একদম হিরো আলমের ছোট ভাই। তাহলে আমি যাবই না, তোমরা যাও। আম্মু, এই তুমিও না। না, আমার ছেলেকে এই ড্রেসে হিরো হিরো লাগছে। আমি সত্যি তো, না হলে ড্রেস পাল্টিয়ে আছি। রিয়া এমন ভাব নিচ্ছে, মনে হচ্ছে ওর বিয়ের জন্য বউ আনতে যাচ্ছি। আমি, আম্মু
আম্মুই অনেক হয়েছে, এবার চলো সবাই। আমরা চলে আসলাম আম্মুর বান্ধবীর বাসায় এসে। রিয়া, বাহ বাহ, আম্মু খুব সুন্দর করে সাজিয়েছে তো। আমি এত খুশি হয় না, তোর বিয়েতে এইসব কিছুই পাবা না। রিয়া আম্মু। আব্বুই, তোরা কি কোনো জায়গায় শান্ত থাকিস না নাকি? রিয়া, তোমার ছেলেকে বোঝাও, নাম তো রাখছো শান্ত, কিন্তু নামের সঙ্গে আচার আচরণের কোনো মিল নেই। আম্মুই, চুপ, অনেক হয়েছে, চল ভেতরে চল। ভেতরে যেতেই আম্মুকে একটা মহিলা জড়িয়ে ধরল, এটাই আম্মুর বান্ধবী হবে হয়তো। ওই মহিলা? আন্টি, কিরে, তোর আসতে কোনো সমস্যা হয় নাই তো? আম্মু, না হয় নাই। আন্টি তো বল, কেমন আছিস? তোকে তো সেই আমার বিয়েতে দেখছি, আর দেখা করিস নাই। আম্মু, আমি ভালো আছি। আর সংসারের কাজে কোথায় যেতে পারি না, তাই তোর সাথে দেখা করতে পারি নাই, সরি রে। আন্টি, আচ্ছা এইবার মাফ করলাম, এরপরে যেন এমনটা না ঘটে। আম্মু, হুম, একদম। আন্টি তো কেমন আছেন দুলা ভাই? আব্বুই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আন্টি, আলহামদুলিল্লাহ। তো এরাই কি শান্ত আর রিয়া? আম্মু, হুম। আন্টি, শান্ত তো দেখছি অনেক বড় হয়ে গেছো আর সুন্দরও হয়েছ, আর রিয়া এক দরপরি। আম্মু, দেখতে হবে না কাল সন্তান? আব্বু, আমি মনে হয় কেউ না। আম্মু, না কেউ না, হুম। আন্টি, হয়েছে, এবার তোরা রুমে যা, একটু রেস্ট নে। এর মধ্যে আমি আন্টি, আমি বাসটা কি ঘুরে দেখতে পারি? আন্টি, আরে বাবা, এতে আবার জিজ্ঞেস করার কি আছে, যাও ঘুরে দেখো। আমি বাসা ঘুরে দেখতে লাগলাম আর আম্মু আব্বু রুমে চলে গেল। আমি চারিদিকে ঘুরছি, তখন একটা কিছু দেখে আমার চোখ আটকে গেল। আরে ভাই, আমার চোখ একটা সুন্দরী পরীকে দেখে আটকে গেছে। মনে হচ্ছে জান্নাত থেকে নেমে আসা কোনো পরী। আমি মেয়েটিকে দেখছি, তখন মনে হলো কেউ আমাকে ধাক্কা দিচ্ছে। এটা আর কেউ না, আমার বোন রিয়া। রিয়া, এখানে কি করছিস? চল, আম্মু ডাকছে। তুই যা, আমি আসছি। রিয়া চলে গেল। আমি আবার মেয়েটার দিকে তাকালাম, কিন্তু মেয়েটা নেই। আমি মনে মনে, কিরে কোথায় গেল? এখানেই তো ছিল, সব হয়েছে রিয়ার জন্য, সব সময় ভুল সময় আসবে। তারপর আমি আম্মু রুমে যাব, কিন্তু রুমটা খুঁজে পাচ্ছি না, তাই আম্মুকে ফোন করলাম। হ্যালো আম্মু। আম্মু, কিরে, কেউ তুই? আরে আম্মু, আমি ওই রুমটা খুঁজে পাচ্ছি না। আম্মু, তোর দ্বারা কিছু হবে না। তুই এখন কোথায়? আমি নাচের দরজার কাছে আছি। আম্মু, হুম, আমরা উপরে 3 নং রুমে আছি, চলে আয়। হুম, আছি। আমি রুমে গেলাম, গিয়ে দেখি ওই পরীটা আম্মুর সাথে কথা বলছে। আমি দেখে তো মহা খুশি, যা আমি ভাবতে লাগলাম কিভাবে এই পরীকে নিজের করা যায়। আমি ভাবছি তখন আমার বোন। রিয়া, এখানে দাঁড়িয়ে আছিস কোন? ও, আমার থেকে অনুমতি লাগবে, ঠিক আছে, তোকে অনুমতি দিলাম, এবার চলে আয়। এই ফকির নিয়ে আমার এত খারাপ দিন আছে, নিজের রুমে ঢুকতে তোর অনুমতি লাগবে? রিয়া কুপ্তা, তুই ফকির নি, তোর বাপ ফকির নি। হা 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 হা, আব্বু, তোমার মেয়ে তোমাকে ফকির নি বলছে? রিয়া, না আব্বু। ওই, আমি কখন আব্বুকে ফকির নি বল? আম্মুই, তোরা থামবি? একজনের বাসায় এসে এভাবে ঝগড়া করছিস? রিয়া, আমি কি করলাম? সব ওর দোষ। হুম, নিজে মনে হয় ফেরেশতা, বীর বীর করে। রিয়া, উই উই, কি বললি? আমি কিছু বলি নাই। আব্বু, রিয়া, মা, তুমি আমার কাছে আসো, এখানে এসে বসো। রিয়া, হুম, আছি, তোকে পরে দেখে নেবনি। হুম, যা, হাওয়া আসতে দে। রিয়া চলে গেলটা, আর ওই মেয়েটা কখন চলে গেছে বুঝতে পারিনি। আম্মু, তোমার পাশে যে মেয়েটা বসেছিল সে কে?
আম্মু বলতেই ভুলে গেছি ওর নাম ঋতু আর ও আমার বান্ধবীর মেয়ে আর আজকে ওর বিয়ে। আমি কি? আম্মু কেন কি হলো? আমি মনে মনে, কি এর হবে আম্মু প্রেম করার আগেই ছেঁকা খেয়ে গেলাম ধুরু ভালো লাগে না। আম্মু কি হলো কথা বলিস না কেন? আমি না আম্মু কিছু না। আমার তখন থেকে মনটা খারাপ হয়ে গেল আবার পরে ভাবলাম না ছেঁকা খাওয়া যাবে না আবার চেষ্টা করব। তো বিয়ের সব আয়োজন শেষ হলো এবার বড় আসার অপেক্ষা কিন্তু বর আসে না। তাই বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যায়। বরের বাসায় ফোন করে জানা গেল ওনারা নাকি আসবে না। আর এই দিয়ে আঙ্কেল আব্বু আম্মুকে একটা রুমে ডাকলো। তার কিছুক্ষণ পরে আব্বু আমাকে ডাকলো ডেকে এমন কথা শোনালো যে আমি খুশিতে ডাঙ্গ করতে ইচ্ছে করছিল। আব্বু শান্ত তোমাকে না জানিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আশা করি তোমার কোনো আপত্তি নেই। আমি কি সিদ্ধান্ত আব্বু? আম্মু আমরা তোর আর ঋতুর বিয়ে ঠিক করেছি। আমি কিন্তু আম্মু এখন তো ওর বিয়ে। আম্মু হুম হওয়ার কথা কিন্তু বর পক্ষরা এখন বিয়ে করতে মানা করে দিয়েছে। আব্বু হুম তাই আমি কথা দিয়েছি যে তুই এই বিয়েটা করবি। আম্মু দেখ বাবা ঋতু একটা ভালো মেয়ে এবং পরীর মতো সুন্দরী। আমি তুই কি বলিস কি করা উচিত? রিয়াকে উদ্দেশ্য করে। রিয়া বিয়েটা করে নে, ঋতু ভাবি হিসেবে পেতে আমি রাজি। আমি ঠিক আছে আমি রাজি। আব্বু ঠিক আছে আমি এই কথা তোর আন্টিকে বলে আছি। আব্বু চলে গেল। আম্মুই নিয়ে এই শেরওয়ানিটা পরে নিচে আয়। রিয়া বাহ বাহ বিয়ে দেখতে এসে নিজের বিয়ে হয়ে গেল কি ভাগ্য। আম্মুই রিয়া চুপ কর, তুই এটা পরে নিচে আয়। আমি শেরওয়ানি পরে নিচে গেলাম গিয়ে দেখি সব রেডি শুধু বরের অপেক্ষা মানে আমার। কিন্তু কয়েকজন খুব অবাক হয়েছে বরের জায়গায় আমাকে দেখে। তখন আঙ্কেল সবাইকে কোনোরকম সামলে নেই। এইদিকে আমি ঋতুর দিকে তাকিয়ে দেখি ওকে বিয়ের সাজে একদম পরীর মতো লাগছে। যদিও তার মুখ দেখা যাচ্ছে না তবুও তাকে এই বিয়ের সাজে দারুণ লাগছে। তারপর বিয়েটা সম্পন্ন হলো এবং বউকে নিয়ে বাসায় চলে আসলাম এসে আম্মু তো আমাকে ভুলেই গেছে নতুন বউ পেয়ে তাই আমি আব্বুর কাছে গেলাম নিয়ে। আব্বু আমি কি তোমাদের আপন ছেলে না? আব্বুই আবার কেমন কথা তুই আমার নিজের ছেলে তোর শরীরে আমার রক্ত বাড়ছে। আমি তাহলে বাড়ির সবাই আমাকে বাদ দিয়ে নতুন বউকে এত খাতির করছে কেন? আব্বু আরে বাবা আমি যখন বিয়ে করেছিলাম তখনও তোর মাকে তোর দাদি এইভাবে খাতির করেছিল। আমি তার মানে বিয়ের আমার কোনো মূল্য নেই? আব্বু এই কথা বলছিস কেন? আমি না মানে তোমাকে তো কোনো সময় আম্মু মূল্য দেয় না ওর কথা শোনায়। আব্বু চুপ বাপের সম্পর্কে এইসব বলতে লজ্জা করে না। আমি যা সত্যি তাই তো বললাম। আব্বুই তোর আজ বিয়ে হয়েছে যা বাসর ঘরে যা। আমি ভয় করছে। আব্বুই তুই তো দেখছি আমার নাম বদনাম করবি। এর মধ্যে রিয়া আর আম্মু আসলো আব্বুর রুমে। আম্মুই তুই এখানে যা বাসর ঘরে যা। রিয়া হুম যা ভাবি অপেক্ষা করছে। আমি কি করব আব্বুই তো যেতে দিচ্ছে না বলছে পড়ে যেতে। আম্মুই তুমি ছেলেটাকে তোমার মতো বানাবে নাকি? রিয়া মানে? আম্মু মানে আর কিছু না। তোর আব্বু আমাদের বাসর রাতে ভয়ের লজ্জায় আমার সাথে কথা বলতে পারে নাই। আমি কি? আব্বু তুমি তো আমার নাম বদনাম করবে দেখছি। আব্বু তোর ওইসব দেখা লাগবে না যা বাসর ঘরে যা। আমি বাসর ঘরে চলে আসলাম এসে যা হলো তা তো প্রথম পর্বেই শুনলেন, এই ছিল ফ্ল্যাশব্যাক। আমি এখন বারান্দায় দাঁড়িয়ে ভাবছি। আমি মনে মনে, আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে নিজের করে নিবরিত। তারপর আমি রুমে গিয়ে সোফাতে ঘুমিয়ে গেলাম।
সকালে ঘুম ভাঙলো একটা পরীর ডাকে, আর সে হলো ঋতু। দেখে মনে হচ্ছে এখনই শাওয়ার করে এলো, চুল থেকে এখনো টিপ টিপ করে পানি পড়ছে, দেখতে একদম পরীর মতো লাগছে। ঋতু, এই ছোট লোক, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়, নিচে তোর মা ডাকছে। ঋতুর এই কথা শুনে অনেক খারাপ লাগলো, তাও নিজেকে সামলিয়ে। আমার নাম শান্ত, ছোট লোক না। ঋতু হুমসে, যাই হোক, যা ফ্রেশ হয়ে আয়। আমি আর কোনো কথা না বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ঋতু আয়নার সামনে বসে সাজছে। এটা দেখে কোনো বিবাহিত পুরুষ কন্ট্রোল করতে পারবে তেমনি আমিও পারি নাই। আমি ঋতুকে আলতো করে পেছনে থেকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে পড়ে ঋতু আমার কাছে থেকে নিজেকে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় দিল। ঋতু, এই ছোট লোক, তোর সাহস হয় কিভাবে আমাকে জড়িয়ে ধরার? আমি কেনটা, আমি তোমার স্বামী, তাই আমার পুরো অধিকার আছে তোমাকে জড়িয়ে ধরার। ঋতু, ভুলে যাস না আমি তোকে স্বামী হিসেবে মানি না। আর বাসর ঘরে কি বলছি ভুলে গেছিস নাকি? আমি না ভুলি নাই। ঋতু, হুম, না ভুললেই ভালো। দ্বিতীয়বার এমন করলে তোকে যে কি করব আমি নিজেই জানি না। আমি ঠিক আছে, মাথা নিচু করে। ঋতু, হুম, নিচে আয়, তোর ডেকে গেল। তারপর নিচে গেলাম, গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। মনে হয় আমাদের অপেক্ষায় আছে। আমি গিয়ে আব্বুর বসবো তখন। আব্বু, কিরে আমার পাশে বসিস কেন? আমি তো কোথায় বসবো? আব্বু, যা ঋতুর পাশে গিয়ে বস। কি আর করার, ঋতুর পাশে গিয়ে বসতে হলো, কিন্তু আমি ঋতুর পাশে বসেছি সেই জন্য ঋতু একটু বিরক্ত লাগলো। আমি ঋতুর পাশে বসে খাবার খাচ্ছি তখন। আম্মু, শান্ত, তোর আজকে কোনো কাজ আছে নাকি? আমি না, কেন? আম্মু, হুম, ভালো, তাহলে তুমি খাবার খেয়ে ঋতুকে নিয়ে ওর বাসায় যাবি। আমি যাব না, ও একাই যাক। পাশে থেকে। আব্বু, ঋতু একা যাবে কেন? তুই এখন ওর বর, আর এটা নিয়ম, তাই তোকেই যেতে হবে। আমি কিন্তু। আব্বু, কোনো কিন্তু না, যাও গিয়ে বেগ গুছিয়ে নেও। কি আর করার, উপরে এসে বেগ গুছিয়ে নিলাম, আর ঋতুর বেগ গুছিয়ে নিল। তারপর আব্বু আম্মুকে বিদায় জানিয়ে চলে গেলাম ঋতুর বাসায়। ঋতুর বাসায় এসে ঋতুর মা, তো তোমাদের আসতে কোনো সমস্যা হয় নাই তো? আমি না, কোনো সমস্যা হয় নাই। ঋতু মা, যা শান্তকে তোর রুমে নিয়ে যা। ঋতু, ও আমার রুমে কেন থাকবে? গেস্ট রুম তো আছেই বাসার ভেতর থেকে। ঋতুর বাবা, ঋতু, এটা কি ধরনের কথা? ভুলে যেও না, শান্ত এখন তোমার বর। ঋতু, কিসের বর? এই বিয়ে আমি মানি, তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছ। ঋতুর বাবা, ঋতু, তুমি কিন্তু এখন বেশি বেশি করছো, এর ফল কিন্তু ভালো হবে না। ঋতু, জানি জানি। ঋতুর বাবা, শান্ত তোমার রুমেই থাকবে, আর এটাই শেষ কথা। ঋতু রাগ দেখিয়ে উপরে তার রুমে চলে গেল তখন। ঋতুর বাবা, শান্ত, কিছু মনে করো না, ও আসলে ওই শাকিল নামে একজনকে ভালোবাসতো, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখছি ছেলেটা ভালো নয়। ছেলে শুধু ঋতুকে আমার টাকা দেখে বিয়ে করতে চায়। ঋতুর মা, শান্ত, প্লিজ ক্ষমা করে দিও। ঋতু এখনো নিজের ভালো চিনতে শিখে নাই। বাবা, রাগ করো না। আরে কি করছেন আপনারা? আপনারা আমার গুরুজন, আমার কাছে কিভাবে ক্ষমা চাইতে পারেন? আর ঋতুর বা আপনাদের প্রতি আমার কোনো রাগ নাই। তারপর আমি ঋতুর রুমে চলে আসলাম, তা দেখে ঋতু একটু বিরক্ত হলো, কিন্তু তার বাবার জন্য কিছু বলল না। কিছুক্ষণ পরে নিচে থেকে খেতে ডাকলো। আমরা খেতেছিলাম তখন ঋতুর বাবা বলল, ঋতুর বাবা, তোমরা বিকেলে ঘুরে এসো বাইরে, কি বলো শান্ত? ঋতু গেলে যাওয়া যায়। হঠাৎ ঋতু, আমি ওর সাথে কোথাও যাব না। ঋতুর মা, ঋতু, তুই কিন্তু এবার তোর বাবার উপর কথা বলছিস। ঋতু, আমি যাব না মানে যাব না। ঋতুর বাবা, ঋতুর মা, ঋতুকে চুপ থাকতে বলো, আদর দিয়ে দিয়ে বেয়াদব হয়ে গেছে। আমি বলছি তোমরা বিকেলে যাবে মানে যাবে, বেশ, আর কোনো কথা নাই। ঋতু খাবার খেয়ে উপরে চলে গেল, আমিও খাবার খেয়ে উপরে চলে গেলাম। গিয়ে
ঋতুই তোর আর আমার ডিভোর্স হওয়ার কয়দিন আছে। আমি উকিলের সাথে কথা বলছি, উনি বললেন আমাদের সবে মায়া বিয়ে হয়েছে, এই জন্য কমপক্ষে 3 মাস আমাদের একসাথে থাকতে হবে, তারপরে ডিভোর্স হবে। ঋতু কি 3 মাস তোকে আমার সহ্য করতে হবে? তোকে তো আমার 1 মিনিটও সহ্য হয় না। তাও ঠিক আছে, 3 মাস পরে তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। আচ্ছা, আমাদের ডিভোর্স হয়ে গেলে যদি ওই ছেলে আপনাকে বিয়ে করতে না চায়? ঋতু, সবাই তোর মতো না যে আমার দেহ দেখে বিয়ে করবে। আমার শাকিল আমার মন থেকে ভালোবাসে, আর আমার ওর সাথে কথা হয়েছিল, ও বলল যত তাড়াতাড়ি ডিভোর্স করে নিতে। আমি আর কিছু বললাম না, বেকুনিতে গিয়ে চোখের পানি ফেলেছিলাম আর ভাবছি লোকে বলে ছেলেরা কাঁদে আর ছেলেদের কান্না মানায় না, কিন্তু একটা ছেলে তখনই কান্না করে যখন তার প্রিয় মানুষ তার আর থাকে। ঋতু, যেদিন দেখছি সেই দিন থেকে আমার মনে ওকে নিয়ে একটা ভালো লাগা, একটা আলাদা অনুভূতি জেগেছিল, কিন্তু কখনো ভাবিনি যে ঋতুকে আমার বউ হিসেবে পাবো, কিন্তু তারপরেও তাকে পেলাম। মনে হয় ঋতু আমার ভাগ্যেই নেই, যদি আমার ভালোবাসা পরিপূর্ণ হয়ে থাকে ঋতুকে আমি পাবোই, কিন্তু এই আশাটায় যে মাটি তবুও ঋতুর সাথে কিছু সময় তো কাটাতে পারবো, এই সব ভাবছি আর নিজের ভাগ্যকে দোষারোপ করছি। কিছুক্ষণ পরে নিচে থেকে ডাক পড়লো, নিচে গিয়ে দেখি ঋতু দাঁড়িয়ে আছে এবং ওকে দেখে খুশি খুশি লাগছে, কোনো তার কারণ অজানা। তারপর ঋতুর বাবা আর মার কথা অনুযায়ী ঋতুর সাথে বাইরে ঘুরতে গেলাম, নিয়ে ঋতু একটা পার্কে নিয়ে গেল। ওইখানে ঋতু যা করলো তা আমি ভাবতেও পারি নাই। পার্কে একটা ছেলে দাঁড়িয়ে ছিল, তখন ঋতু ওই ছেলেকে জড়িয়ে ধরলো। এইটা দেখে আমার অনেক রাগ হয়, তাই আমি তাদের ছাড়িয়ে ওই ছেলেটাকে মারতে লাগলাম। রাতু আমাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। পার্কে মারামারির জন্য লোক জড়ো হয় এবং কিছুক্ষণ পরে পুলিশও চলে আসে। এসে পুলিশ এখানে কিছু, আর আমাদের একজন ফোন করে এখানে ডেকে নিয়ে আসলো। কে সে? হঠাৎ ঋতু, আমি ফোন করেছি স্যার, এখানে এই লোকটা আমাকে উদ্দেশ্য করে আমার সাথে খারাপ আচরণ করছিল এবং আমাকে বাজে বাজে কথা বলছিল, তা দেখে যখন আমার স্বামী শাকিলকে উদ্দেশ্য করে ওকে আটকাতে যায়, তখন এই লোক আমার স্বামীর সাথে মারামারি করে। আমি ঋতু, এইসব কি বলছো? ওই ছেলেটাকে স্বামী বলছো কেন? তোমার স্বামী তো আমি। ঋতু স্যার, এই লোকটা অবশ্যই পাগল, তা না হলে আমার স্বামীর সামনে এসে আমাকে নিজের স্ত্রী হিসেবে দাবি করতো না। পুলিশ, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে ইনি আপনার স্ত্রী? আমাকে? স্যার, আমাদের কাবিননামা বাসায় রয়েছে, এখনই আমি এনে সব পরিষ্কার করছি। ঋতু স্যার, এমনটা করেন না স্যার, দেখা গেল বাসায় যাওয়ার নাম করে পালিয়ে গেলে। পুলিশ, মিস ঋতু, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে ইনি শাকিল আপনার স্বামী? ঋতু, জি আছে, এই দেখুন। ঋতু মোবাইল বের করে তার আর শাকিলের বিয়ের ছবি দেখিয়ে দিল। ঋতু, দেখুন স্যার, এই ছবি আমাকে আর শাকিলের সাথে বিয়ে হলো, পরিষ্কার দেখা যাচ্ছে। পুলিশ, ঠিকই তো, এই লোকটা আপনাদের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। স্যার, বিশ্বাস করুন এই ছবিটা ফেক, এটা এডিট ছবি স্যার। আমাকে আর কিছু বলার আগেই শাকিল আমাকে মুখ বরাবর একটা ঘুষি মারল। শাকিল স্যার, অনেক দেখে নিয়েছি, আর না এই লোক আমার স্ত্রীকে নিজের স্ত্রী হিসেবে দাবি করছে, যেটা একদম মিথ্যা প্রমাণ হলো। আর কিছু দেখার বাকি আছে আপনার? আমাকে? স্যার, পুলিশ, অনেক হয়েছে মিস্টার, এই তোমরা একই গাড়িতে ওঠাও। আমি শুধু ঋতুর দিকে তাকিয়ে আছি। আমার তো কোনো দোষ ছিল না, আমি তো শুধু মনে প্রাণে ভালোবেসেছিলাম। তার এই প্রতিদান দিল কিভাবে করলো এটা? আমি তো তাকে ডিভোর্স দিব বলছিলাম, তাও কেন? এই সব ভাবছি আর পুলিশ আমাকে লকআপে ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পর দুজন পুলিশ আছে আর হাতে দুটা লম্বা লাঠি নিয়ে আসে। প্রথম পুলিশ, অনেক ইচ্ছা তাই না অন্যের বউকে নিজের বউ হিসেবে দাবি করা।
আমি সত্যি কথা বলছি, ও আমার স্ত্রী আর ওর পাশের লোকটা ওর বয়ফ্রেন্ড, ওকে আমার সাথে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখন ওরা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢোকাতে চাচ্ছে স্যার, বিশ্বাস করুন। দ্বিতীয় পুলিশ এই কথায় কিছুই হবে একবার যতক্ষণ না সত্যি বলছে। তারপর দুজন পুলিশ আমাকে অনেক মারলো, তাদের কাছে কত মিনতি করলাম কিন্তু তারা আমার একটা কথায় বিশ্বাস করলো না। এত মেরেছে যে আমি উঠে দাঁড়াতেও পারছি না। তখন দুজন পুলিশ বাইরে গেল এবং লকআপের বাইরে থেকে কথাবার্তা শুনে যাচ্ছিল। পুলিশ স্যার কি করব, ওকে এত মারলাম তাই ও একই কথা বলছে। স্যার ঠিক আছে, ওকে ছেড়ে দে, এমনি অনেক মার খেয়েছে। পুলিশ কিন্তু স্যার তারা যদি আবার মামলা করে এর উপর, তখন স্যার যখন করবে তখন দেখা যাবে, এখন ওকে ছেড়ে দে। পুলিশ ওকে স্যার। কিছুক্ষণ পরে আমাকে ছেড়ে দিল। আমার কাছে কিছু টাকা ছিল, তা দিয়েই কোনোরকম বাসায় চলে গেলাম, নিয়ে দরজা খুলে দিল ঋতু। তখন ভিতর থেকে মাকে এসেছে, ঋতু ঋতু আপনার ছেলে মা। তখন মা ওকে চলে যেতে বলে দাও, আমি ওর চেহারা দেখতে চাই না। এই কথা শোনার পরে আমি ঋতুকে পাশ কাটিয়ে সোজা ভেতরে ঢুকে গেলাম নিয়ে। মা এইসব কি বলছো তুমি? আমার কথা শুনে আব্বু আর রিয়া চলে আসলো এসে। আব্বু একে কে ভেতরে আসতে দিল? এইসব কি বলছো আব্বু? তুমি তোমার ছেলেকে বাসায় আসতে দিবে না? আব্বু ছেলেকে ছেলে, আমার কোনো ছেলে নাই, আমার শুধু একটা মেয়ে আছে, আর কেউ নাই। তখন আমি আম্মুর কাছে গেলাম। মা দেখো আব্বু এইসব কি বলছো আমাকে আর কিছু বলার আগেই আম্মু আমাকে থাপ্পড় মারলে। মা তোর এই নোংরা মুখ দিয়ে আমাকে মা বলে ডাকবি? তুমি আমাকে মারলে? মা মারলাম, তোর মতো চরিত্রহীন ছেলেকে তো আমি নিজের হাতে খুন করেও শান্তি পাবো। কিন্তু আমি কি করেছি এটা তো আগে বলবে। ঋতু আমি বলছি যে তুমি কি করছো? মা এই মেয়ের কথা বিশ্বাস করো না, এই মেয়ে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে জেনে ঢুকিয়ে দিছিল, এই একটা দুশ্চরিত্র মেয়ে। মা দুশ্চরিও নাকি? তুই যে নিজের স্ত্রীকে অন্য একজন লোকের কাছে বিক্রি করতে পারে সে চরিত্রহীন হবে না তো কি? মা এইসব কি বলছো? আমি এইসব কিছুই করিনি, উল্টো। ঋতু ব্যাস অনেক হয়েছে, আমি আর এই লোকটার সাথে সংসার করতে পারবো না, আমি ডিভোর্স চাই। মা ঋতু এইসব সব শুধু ডিভোর্স পাওয়ার জন্য করেছে, তোমরা বিশ্বাস করো, ও আমাকে বাসার ঘরে ডিভোর্স দিতে বলেছিল কিন্তু আমি দেয় নাই, তাই এইসব করছে। বাবা আমাকে থাপ্পড় মেরে যা বলল তা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। বাবা যে পুরুষ তার বউকে অন্য পুরুষের কাছে বিক্রি করতে পারে সে আমার ছেলে হতে পারে না, যা বেরিয়ে আমার বাড়ি থেকে, এই বাড়িতে তোর কোনো জায়গায় নেই। বাবার এই কথা শুনে আকাশ থেকে পড়লাম যে বাবা আজ পর্যন্ত আমাকে উঁচু গলায় কোনো কথা বলে নাই, আর সে কিনা একটা মেয়ের মিথ্যা অভিনয় দেখে তার ছেলেকে অবিশ্বাস করছে। তখন আম্মু এই সব কি বলছো? শান্ত আমাদের একমাত্র ছেলে, আর তুমি তাকে বাড়ি থেকে বের করে দিবে? বাবা হ্যাঁ, আমি ওকে বের করে দেব। আজ থেকে মনে রাখবে আমাদের শুধু একটাই সন্তান, আর সে হলো রিয়া, আর কোনো সন্তান নেই আমার। আম্মু কিন্তু এত রাতেও কোথায় যাবে? বরং আজ রাত এখানেই থাকুক, কান্না করে। বাবা না, ওর মতো ছেলের মুখ আমি দেখতে চাই না, ওকে বলো ওর সব জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যায় এখনই। কিন্তু বাবা, আমি আর কোনো কথা শুনতে চাই না। তারপর বাবা আম্মু আর রিয়াকে নিয়ে রুমে ভেতরে চলে গেল। আমি ওখানেই আর দাঁড়িয়ে না থেকে আমার রুমে চলে গেলাম, নিয়ে দেখি ঋতু আমার সব জামা কাপড় বেগে গুছিয়ে দিচ্ছে। আমি যে দরজায় দাঁড়িয়ে আছি তা হয়তো খেয়াল করে নাই, তাই আমি একটু দরজায় টোকা দিয়ে শব্দ করলাম। তখন ঋতু আমাকে দেখে, ঋতু তুই এসেছিস, তাহলে বল এখানে কোন শার্টটা প্যাক করব? দুটা শার্ট দেখিয়ে। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। ঋতু কিরে বল। আচ্ছা যা, তোকে বলা লাগবে না, আমি বরং দুটাই প্যাক করে দেয়। ঋতু জামা কাপড় গুচ্ছে তখন।
আমি কেন করলে এমন? আমি তো তোমাকে ডিভোর্স দিব বলছিলাম, তাহলে কোনো আমার পরিবারের সামনে আমাকে এত নিচু করলে? ঋতু, ও খুব খারাপ লাগছে তাই না? সরি। আমি তোমার এইসব কথা শুনতে চাই না, আমাকে বলো কেন করলে এমন, বলো কেন? রেগে ঋতুই কাকে ধমক দিস? আমি শুধু একটু অভিনয় করি, তোর এই অবস্থা করলাম, তাহলে ভাব আমি আর কি কি করতে পারি। আর কেন করলাম তার কারণ তুই আর পার্টকে শাকিলকে কেন মারলি? আমি কেন? কেউ আমার বউকে জড়িয়ে ধরবে আর আমি চুপ থাকবো? ঋতু, হা হা হা, বউ কার বউ? আমি তো তোকে স্বামী হিসেবেই মানি না, তাহলে বউ কোথা থেকে আসে? আমি আজ হয়তো কেউ আমাকে বা আমার কথায় বিশ্বাস করবে না, কিন্তু একসময় এই সব কিছু সবার সামনে আসবে, আর তুমিও আমাকে ফিরে পাবার জন্য অনেক কান্না করবে, কিন্তু আমাকে পাবে না। ঋতু, তোর জ্ঞান দেওয়া হয়ে থাকলে এখন যেতে পারিস, আর হ্যাঁ, এই কাগজে সাইন কর। একটা কাগজ দেখিয়ে। আমি, এটা কিসের কাগজ? অবাক হয়ে ঋতু, এটা কন্ট্রাক্ট পেপার। আমি, কিন্তু কিসের? ঋতু, আমার আর তোর ডিভোর্সের। আর এতে লেখা আছে 3 মাস পরে আমার আর তোর ডিভোর্স হয়ে যাবে, তো এখন সাইন কর। আমি সাইন করে আমার সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে চলে আসলাম, আর ভাবছি আমি মনে মনে, যারা আমার একটু ব্যথা সহ্য করতে পারতো না, যা আমাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারতো না, আজ তারাই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আমি এইসব ভাবছি আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর ভাবতে ভাবতে কখন রাস্তার মাঝে চলে এসেছিলাম আমি বুঝতেই পারি। হঠাৎ আমার চোখে গাড়ির হেডলাইটের আলো এসে পড়লো, তাই বামে তাকিয়ে দেখি একটা গড়ি অনেক দ্রুত গতিতে আমার দিকে আসছে। আমি রাস্তা থেকে সরে যাব তারও সময় পেলাম না, তার আগেই গাড়িটা আমাকে ধাক্কা দিল আর আমি কয়েক মিটার দূরে গিয়ে পড়ি। তখন রাস্তা বেশি মানুষ ছিল, কিছু মানুষ ছিল, আর পুরো রাস্তায় রক্তে ভরে গেছে। আর ওই সময় ওই গাড়ি থেকে একটা বৃদ্ধ ব্যক্তি আর একটা মাঝবয়সী একটা মেয়ে বেরিয়ে আমার দিয়ে ছুটে আসে। আমি আর কিছু দেখার আগেই অজ্ঞান হয়ে যায়। আর যখন অজ্ঞান ফেরে তখন দেখি আমি একটা রুমে রয়েছি। আমি যখন ভালো করে তাকিয়ে দেখি, এটা রুম মানে হাসপাতালে আছি, আর এটা একটু আধুনিক টাইপের। তখন একটা নার্স আসলো এসে। নার্স, হাউ আর ইউ ফিলিং নাও? আমি, নার্স, আমি এখানে কিভাবে আসলাম? নার্স, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ, প্লিজ ইউজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি আপনার ভাষা বুঝতে পারছি না, দয়া করে ইংরেজি ভাষা ব্যবহার করুন। আমি, ওকে, হাউ ডিড আই গেট হিয়ার? ঠিক আছে, আমি এখানে কিভাবে এলাম? Nurse, I will call the people who admitted you here and you will know your questions from them. যারা আপনাকে এখানে ভর্তি করেছে আমি তাদের কল করব এবং আপনি তাদের কাছ থেকে আপনার প্রশ্ন জানতে পারবেন। আমি, প্লিজ আস্ক দেম টু কাম নাও। দয়া করে তাদেরকে এখনই আসতে বলবেন। নার্স, শো। নার্স চলে আর কিছুক্ষণ পরে একটা 40-45 বছরের একটা লোক ভেতরে আসলো এসে। আঙ্কেল, তো কেমন লাগছে এখন? কেমন লাগছে তোমার? আমি, জি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি এখানে আসলাম কিভাবে? আঙ্কেল, তুমি এখানে বিগত 5 বছর ধরে রয়েছ। আমি, কি? মনে মনে 5 বছর ধরে আমি অজ্ঞান অবস্থায় এখানে আছি। আমার মা বাবা, আমার ছোট বোন, আমার পরিবার কোথায় তারা? আমি, আমার জীবন থেকে 5 বছর চলে গেল। আমি এখানে আসলাম কিভাবে? আমি তো রাস্তায় ছিলাম, কিছুই ভাবতে পারছি না, মাথা ব্যথা করছে। তারপর আমি আবার অজ্ঞান হয়ে যায়, তার কিছুক্ষণ পরে আমার অজ্ঞান ফিরে আমি সামনে তাকিয়ে দেখি ওই আঙ্কেল আমার বাম পাশে, আর তার পাশে একটা আমার সমবয়সী একটা মেয়ে, আমার ডান পাশে একটা ডাক্তার রয়েছে। তখন ডাক্তার, the patient said was too much. Now it is fine. You can talk. Then I'll go now. মাথায় বেশি প্রেসার দেওয়ার জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। এখন আপনারা কথা বলতে পারেন, তাহলে আমি এখন যাই, বাই। আঙ্কেল, থ্যাঙ্কস ডক্টর। ডাক্তার, নো নিড টু থ্যাঙ্ক, ইট ইজ মাই ডিউটি। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, এটা আমার দায়িত্ব। ডাক্তার চলে গেল তখন। আঙ্কেল, এখন শরীর ঠিক আছে? আমি, জি। আঙ্কেল, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন রয়েছে, তুমি আগে পুরোপুরি সুস্থ হয়ে যাও, তারপর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবা।
আমি প্লিজ এখন বলুন, আমার জানা অনেক দরকার, প্লিজ আঙ্কেল। আঙ্কেল সরি, তুমি সুস্থ হয় তাহলেই সব বলবো। আমি তোমার রিলিজ কবে দিবে তা জেনে আসি, ততক্ষণে তুমি মারিয়ার সাথে কথা বলো, ঠিক আছে? আঙ্কেল চলে গেল আর আমি চুপচাপ শুয়ে আছি। তখন ওই মেয়েটি, মারিয়া, বলল, মারিয়া আপনি এত চিন্তা করেন না, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমি সুস্থ হওয়ার জন্য চিন্তা করছি না, আমি আমার পরিবার নিয়ে চিন্তা করছি। এই 5 বছরে তার কি অবস্থায় আছে, কেমন আছে, প্লিজ আমাকে বলেন আমি এখানে কিভাবে আসলাম। মারিয়া সরি বাবা বলল, শুনেন নাই, আমি সুস্থ হলে আপনার সব প্রশ্নের উত্তর পাবেন, তার আগে না। আচ্ছা ঠিক আছে। মারিয়া আমি মারিয়া, আর আমার পাশে যিনি ছিলেন তিনি আমার বাবা, আর আমরা বাংলাদেশি, মানে আমরা বাঙালি। আর আপনার নাম কি? আমার নাম শান্ত। মারিয়া আপনার পরিবারের কে কে আছে? আমি বাবা মা আর আমার পিচ্চি বোন রিয়া। আর আপনার? মারিয়া আমার পরিবার বলতে আমার বাবাই আছে, আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে না ফেরার পথে চলে গেলে। আমি সরি আসলে। মারিয়া ও তা ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। আমি আর মারিয়া কথা বলছি তখন আঙ্কেল এসে। আঙ্কেল তুমি আজকে বাসায় যেতে পারবে, ডাক্তার তোমাকে রিলিজ দিয়ে দিচ্ছে। আমি তো এখানে কিছুই চিনি না, থাকবো কোথায়? মারিয়া কেন আমাদের সাথে আমাদের বাসায় থাকবেন? কিন্তু আঙ্কেল কোনো কিন্তু না, মারিয়া ঠিক বলছে, তুমি আমাদের সাথেই থাকবে। আচ্ছা ঠিক আছে, কি আর করার। আমাকে তারা হাসপাতালে থেকে বের করে গাড়ি করে তাদের বাসায় নিয়ে যাচ্ছেন। আমি রাস্তা আর আশেপাশের বিল্ডিং দেখে মনে হচ্ছে আমি বাংলাদেশে না অন্য কোথাও আছি। কিছুক্ষণ চলার পরে আমাকে তারা তাদের বাসায় নিয়ে যায়। আমি তাদের বাসা দেখে অবাক, কত বড়, আমাদের বাসার থেকে দ্বিগুণ বড় হবে। তারা আমাকে বাসার ভেতরে নিয়ে গেলেন, আর ভেতরটা একদম রাজপ্রাসাদের মতো। তখন মারিয়া তো শান্ত, কেমন লাগলো বাসা? আঙ্কেল মারিয়া মা, তুমি ওর নামও জেনে গেছো? মারিয়া বাবা, ওর নাম শান্ত, আর আমিও এখন থেকে বন্ধু, তাই না শান্ত? আমি মারিয়া তো বলো কেমন লাগলো আমাদের বাসা? অনেক সুন্দর তোমাদের বাসা। আঙ্কেল যা ভালো যে তোমার পছন্দ হয়েছে। এখন বিকেল হয়ে এসেছে, মারিয়া মা যা শান্ত তার রুম দেখিয়ে দে। মারিয়া জি বাবা। আমাকে মারিয়া একটা রুম দেখিয়ে দিয়ে। মারিয়া শান্ত, এটা তোমার রুম পছন্দ হয়েছে? আমি অনেক। মারিয়া তাহলে তুমি বিশ্রাম নাও, আর কোনো কিছু প্রয়োজন পড়লে আমাকে ডাক দিও, আমি তোমার রুমের পাশের রুম আমার, ঠিক আছে? আমি মারিয়া তো বাই। মারিয়া চলে, আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমি আমার পরিবারের কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি নাই। ঘুমের মধ্যে আমার অনুভব হলো আমার গাল কেউ হাত রেখেছে এবং চুল বুলিয়ে দিচ্ছে। আমি সাথে সাথে চোখ খুলে দেখি, আমি অবাক হয়ে গেলাম। আমি চোখ খুলে দেখি মারিয়া আমার মাথার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার চোখ খুলতে দেখে সাথে সাথে আমার কাছ থেকে সরে গেল। আমি বিছানায় উঠে বসলাম। তখন আমি কখন আসলে? মারিয়া এই কিছুক্ষণ আগে তো, এখন তোমার শরীর কেমন? আমি এখন একটু সুস্থ বোধ করছি। মারিয়া ভালো, এখন নিচে চলো, আব্বু আমার খাবার নিয়ে অপেক্ষা করছে। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। মারিয়া তাড়াতাড়ি এসো। মারিয়া চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল খাবার সামনে নিয়ে বসে আছে। আরে আঙ্কেল, আমার জন্য অপেক্ষা করতে গেলেন কেন? আপনি খেয়ে নিতেন, আমি না হয় পরে খেয়ে নিতাম। আঙ্কেল, কি কথা, তুমি আমাদের অতিথি, তুমি না খেলে আমরা কিভাবে খাই? এসো বসো। আমি মারিয়ার সামনাসামনি হয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পরে দেখি মারিয়া তার চেয়ার থেকে উঠে এসে আমার পাশের চেয়ারে বসে পড়ল। আমি ওই দিকে নজর না দিকে খেতে লাগলাম, কিন্তু খাওয়ার সময় মারিয়া আমাকে এটা ওটা আমার প্লেটে দিচ্ছে। আমি আরো বেশি অবাক হচ্ছি, অঙ্কের মারিয়াকে কিছু বলছে না। মারিয়ার পাগলামি আর চোখে দেখছে যে আমার চোখ এড়িয়ে গেল না, আর দেখে মুচকি হাসছে।
কিছুক্ষণের মধ্যেই খাওয়া শেষ হলো, আঙ্কেল হলো রুমে বসে টিভি দেখতে লাগলেন, আর এই দিকে মারিয়ার পাগলামি। আমাকে হাজারটা কথা বলছো, আমি কি করছি, আমার পরিবার, আমি কোথায় থাকতাম, তারপর নিজের কিছু কথা বলছে, কিন্তু হ্যাঁ মেয়েটা খুব মিশুক প্রকৃতির, অনেক তাড়াতাড়ি আমার সাথে ওর ভাব জমে গেছে। আমি হঠাৎ বলে বসলাম। আমি মারিয়া, এবার বলো আমি এখানে কিভাবে আসলাম, এখন আমি সুস্থ আছি। আমার কথা আঙ্কেল শুনে ফেলছে তখন। আঙ্কেল এখন তোমার জানা দরকার, তাহলে শুনো। আমি বাংলাদেশে ব্যবসার কাজে গেছিলাম, আর আমার সাথে মারিয়া বাংলাদেশ দেখতে গেছিল। আমি কাজ শেষ করে আমি আর মারিয়া গাড়ি করে বাসায় যাচ্ছি, তখন মারিয়া জেদ ধরল সে নাকি গাড়ি চালাবে। আমি তার এই জেদের কারণে তাকে আমি গাড়ি চালাতে দিলাম, কিন্তু সে খুব গতিতে গাড়ি চালাতে লাগলো। হঠাৎ তুমি রাস্তা পার হচ্ছিলে আর ও গাড়িটা সামলাতে না পেতে তোমার সাথে ধাক্কা লাগিয়ে আমরা তোমাকে ওই রক্তাক্ত অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার বলল তোমাকে কোনো বাইরের দেশে চিকিৎসা করাতে এনারা পারবে না। তাই আমি তোমাকে এখানে মালয়েশিয়া নিয়ে আছি এবং হাসপাতালে ভর্তি করি, এবং তোমাকে আনতে অনেক দেরি হয়ে গেছিল, আর তোমার শরীর থেকে অনেক রক্ত পড়ে গেছিল এবং মাথায় আঘাত লাগার কারণে। তুমি প্রায় 5 বছর অজ্ঞান ছিলে, ডাক্তার অনেক চেষ্টা করেছে তোমার অজ্ঞান ফেরানোর, কিন্তু পারে নাই, কিন্তু দেখো আল্লাহর রহমতে 5 বছর পরে তোমার অজ্ঞান ফিরল, এখন তুমি সুস্থ। আমি এই খবর আমার পরিবারকে জানানো হয়েছিল না। আঙ্কেল তোমার মোবাইল ভেঙে গেছিল, তাই কাউকে খবর দিতে পারি, এবং তোমার মোবাইলের সিম ঠিক থাকার জন্য অন্য মোবাইলে লাগিয়ে তোমার পরিবারের কাছে ফোন দেয়, তখন একটা মেয়ে ফোন রিসিভ করে এবং তোমার কথা জিজ্ঞেস করলে বসে তোমাকে তারা চেনে না। তাই বাধ্য হয়ে তোমাকে আমাদের সাথেই রাখি, এবং মারিয়া ওই অ্যাক্সিডেন্টের পর থেকে কেমন চুপচাপ হয়ে গেছিল। কাউর সাথে কথা বলতো না, সব সময় তোমার সেবা করত, তোমার অজ্ঞান ফেরার আগ পর্যন্ত তোমার সেবা করত। বাবা, তুমি আমার মেয়ে ক্ষমা করে দাও, ও অনেক বড় ভুল করে ফেলেছে। আমি আঙ্কেল কি বলছেন যা হয়েছে তা ভুলে যান, আর আমিও কিছু মনে করি নাই। আচ্ছা, আমার মোবাইলের সিমটা কি পেতে পারি? আঙ্কেল এই মোবাইলে একটা মোবাইল দিয়ে তোমার সিম দেওয়া আছে, আর আজ থেকে এটা তোমার মোবাইল, আমার তরফ থেকে মানা করতে পারবা না কিন্তু। আমার কথা বলছিলাম তখন মারিও দৌড়ে নিজের রুমে চলে গেল। আঙ্কেল শান্ত, তোমাকে একটা কথা বলি, রাখবে? মোবাইলটা পাশে রেখে। আমি কি কথা আঙ্কেল? আঙ্কেল, আমি চাই তুমি মারিয়াকে বিয়ে করো। আমি কি বলছেন আঙ্কেল? অবাক হয়ে। আঙ্কেল দেখো মাহারা মেয়ে আমার, আর তোমার সাথে এত হাসাহাসির পাগলামি কোনোদিন দিন দেখি নাই, প্লিজ শান্ত, আমাকে ফিরিয়ে দিও না। আমার হাত ধরে। আমি আঙ্কেল, আমার একটা অতীত আছে এবং আমি বিবাহিত। আঙ্কেল তুমি মিথ্যা বলছো, তুমি মারিয়াকে বিয়ে না করতে হয় তাই মিথ্যা বলছো। দরকার পড়লে তোমাকে আমি আমার সব সম্পত্তি দিয়ে দেব, তবুও আমার মেয়েকে বিয়ে করো। আমি আগে আমার অতীত জেনে নেন, তারপর না হয়। আঙ্কেল শুনি তোমার অতীত। আমি আমি ঋতু, এবং এই এখানে আসার আগ পর্যন্ত সব বলে দিলাম। আঙ্কেল দেখো, ওই মেয়ে হয়তো তোমাকে ডিভোর্স দিয়ে অন্য কারোর সাথে সুখের সংসার করছে, আর তুমি তাকে নিয়ে এখনো পড়ে আছো। আমি আঙ্কেল, সে আমাকে ভালো না বাসলেও আমি তো তাকে ভালোবাসি, এর মূল কথা আমি এখনো ডিভোর্স পেপারে সাইন করি নাই। আঙ্কেল আচ্ছা, এখন যদি তোমাকে ডিভোর্স পেপার দেয় তুই সাইন করবে? আমি আপনার কাছে ডিভোর্স পেপার আসলো কোথায় থেকে? অবাক হয়ে। আঙ্কেল আমার কথার আগে উল্টাও। আমি সে যদি অন্য কাউকে পেয়ে সুখে থাকতে পারলে আমি পারবো। হ্যাঁ, আমি সাইন করব। আঙ্কেল তাহলে এই নাও, সাইন করো ডিভোর্স পেপার দিয়ে। আঙ্কেল আমার হাতে পেপারটা দিলে আমি ভালো করে দেখতে লাগলাম না এটা আসল, এবং আসল কথা এখানে ঋতুর সাইনও আছে, কিন্তু আঙ্কেল কোথায় পেল এটা? আঙ্কেল কি এত ভাবছো সাইন করো? আমি সাইন করে দিলাম।
আঙ্কেল, তুমি হয়তো ভাবছো এটা আমার কাছে কিভাবে আসলো, তাহলে শোন, তোমার মোবাইলে সিম লাগানোর পরে দীর্ঘ 2 মাস পরে একটা ফোন আছে এবং ফোনটা ছিল একজন উকিলের। এসে বলল তোমার আর তোমার বউয়ের ডিভোর্স পেপার রেডি, এবং তাই আমি ডিভোর্স পেপারটা নিয়ে নিই। আর তোমার সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখলাম তোমাকে তোমার বউ ঋতু তোমাকে মিথ্যে অপবাদ দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আমি এই পেপার আমার কাছে রেখে দেয়। আঙ্কেল, আমার ভালোবাসা তো আর মিথ্যে ছিল না। আঙ্কেল বাবা, সব ভালোবাসা সত্যি হয় না, কিছু আছে যারা মিথ্যা ভালোবাসাকে সত্যি মনে করে, আর ঋতুও ঠিক একই কাজ করছে। আমি আপনার কথা বুঝলাম না। আঙ্কেল, সময় হলে সব জানতে পারবে, আর আগামীকাল তোমাদের বিয়ে, আর এখন তুমি তোমার বউয়ের কান্না থামাও। যাও। আমি উপরে মারিয়ার রুমে চলে আসলাম। এসে দেখি মারিয়া ঘুমিয়ে আছে। ওর মাথার পাশে গিয়ে বসলাম। অন্ধকার রুমে জানালা দিয়ে চাঁদের হালকা আলোতে মারিয়াকে একদম পরীর মতো লাগছিল। ওর চোখ দুটো ফুলে গেলে কান্না করে এই অবস্থা করছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর ওইদিকে মারিয়া মাথায় কাউর স্পর্শ পেয়ে প্রথমে ভুল মনে করছিল, কিন্তু পরে আবার যখন স্পর্শ পেল তখন লাফ দিয়ে বিছানার বসে পড়ে, আর সামনে দেখে শান্ত বসে আছে। এইদিকে মারিয়া হঠাৎ উঠে গেল দেখে। আমি কি হলো, উঠলে কেন, শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মারিয়া চুপ হয়ে শান্তর চোখের দিকে তাকিয়ে আছে। আমি কি হলো মারিয়া? মারিয়া, তুমি কখন এলে? কি বলবে খুঁজে না পেয়ে? আমি বেশিক্ষণ হয় নাই আসার, এসে দেখি তুমি ঘুমিয়ে আছো আর এই অবস্থা করছো নিজের। বলেই আমি মারিয়ার গাল হাত রাখলাম। মারিয়া শান্তর হাতে স্পর্শ পেয়ে নিজের হাত দিয়ে তার হাত ধরে রেখেছে। মারিয়ার যেন শান্তর এই স্পর্শ অনেক ভালো লাগলো, তার সব দুঃখ দূর হয়ে গেল। মারিয়া আবার কান্না শুরু করে দেয়। তখন আমি ওর চোখে পানি দেখে নিজের হাতে চোখের জল মুছে দিলাম। তখন মারিয়া, আমাকে ক্ষমা করে দিও শান্ত, আমার জন্য তুমি তোমার জীবন থেকে এই 5টা বছর হারালে, আমাকে ক্ষমা করে দাও। কান্না করছে। আমি আবার ওর চোখের পানি মুছে দিয়ে, আমি এই 5 বছর হারিয়ে জীবনে একজন সত্যিকারের ভালোবাসার মানুষ পেলাম, সেটা মারিয়া মায়াবী চোখ করে। আমি মারিয়াকে ভালোবেসে ফেলেছি তার পাগলামি, তার শাসন করা, তার কথাবার্তায়। মারিয়া চুপ করে আছে। আমি সত্যি ভালোবাসি মারিয়া তোমাকে, আই লাভ ইউ মারিয়া। তোমার ওই মনে আমাকে এক বিন্দু জায়গা দিবে? মারিয়া, তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে নিজের কাছে খুব খারাপ লাগলো, এবং যখন শুনি তুই এর অজ্ঞান ফিরে পাবা না, তখন নিজেকে অপরাধী মনে হতে লাগলো। আর তাই সারাক্ষণ তোমার সেবা করতাম নিজের এই পাপের জন্য, কিন্তু কখন তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। যখন শুনলাম তোমার অজ্ঞান ফিরেছে তখন মনে হচ্ছিল আমার জান ফিরে পেলাম, এবং এখন তুমিও আমাকে প্রপোজ করছো। আমি আজ অনেক খুশি, নিজের ভালোবাসার মানুষ পেলাম। আমি আর খুব খুব খুশি। মারিয়া শান্তকে জড়িয়ে ধরল। আমি তার আগে তোমাকে আমার অতীত জানতে চাই। মারিয়া বুকে মুখ রেখে। মারিয়া, আমি জানি সব বাবা অনেক আগেই বলছে, আর আমাকে তোমার অতীত নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমার শুধু তোমাকে পেলেই অনেক। আমি এত ভালোবাসো আমাকে। মারিয়ার জীবনের মা বাবার পরে সবচেয়ে তোমাকে বেশি ভালোবাসি। আমি তোমার এই ভালোবাসাও যদি ঋতুর মতো মিথ্যা ভালোবাসা হয় তখন। মারিয়া, আমার থেকে তোমার ভালোবাসা আলাদা করতে হলে আমার জীবন নিয়ে নিতে হবে, আর আমি তোমাকে সত্যি ভালোবাসি, মিথ্যা না। আমি হুম। আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। মারিয়া, কি সারপ্রাইজ? বুকে থেকে মুখ তুলে। সারপ্রাইজ হলো কাল তোমার বিয়ে। আমার কথা শুনে মারিয়া কান্না করতে লাগলো তখন। আরে পাগলি, কার সাথে বিয়ে হবে জানো? মারিয়া, না, আর জানতে চাই না, আমি শুধু তোমাকে বিয়ে করবো, আর কাউকে না। আরে পাগলি, কাল আমার আর তোমার বিয়ে হবে, তোমার বাবা ঠিক করলো। মারিয়া, সত্যিই খুশিতে আমার বাঙালে একটা পাপ্পি দিল। এটা কি হলো? মারিয়া, এটাকে আদর বলে কেন ভালো লাগে নাই? আমি জানি, কিন্তু এক গালে দিলে কেন দুবেলে দাও, না হলে আমার পাপ হবে। মারিয়া, যা ফাজিল, লজ্জা পেয়ে।
আমি তুমি দিবে না। মারিয়া না দিব না কি বলবা? আমি ঠিক আছে বলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইলাম। মারিয়া এটা দেখে আমাকে, মারিয়া আমার বাবুটা কি রাগ করছিস? আমি কে তোমার বাবু? মারিয়া এই তুমি আমার মিষ্টি বাবু, আমার নাক টেনে। আমি কাউর বাবু না। মরিয়া ঠিক আছে, ওইসব অন্য গালে আদর করে দেয়, আমি লাগবে না বলে বিছানা থেকে উঠতে যাব তখন মারিয়া আমাকে অবাক করে দিয়ে আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। আমার মাথায় পিছে চুল খামচে ধরে টানা 10 মিনিট লিপ কিস করলো, তারপরে সারল। মারিয়া কি হলো, আমার বাবুটার রাগ কমেছে নাকি আছে? আমি রাগ পানি হয়ে গেছে, পাথরের মতো দাঁড়িয়ে আছি। মারিয়া কেমন লাগলো গো আমার আদর? আমি বলার বাইরে। মারিয়া এখন ঘুমিয়ে পড়ি চলো। আমি ঠিক আছে তুমি ঘুমাও আমি যাই। মারিয়া না, আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। আমি দেখো বিয়ের আগে এইসব ঠিক না। মারিয়া আমি কিছু শুনতে চাই না, আমি তোমার সাথে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো মানে ঘুমাবো। আমি আচ্ছা বাবা ঠিক আছে। আমরা ঘুমিয়ে পড়লাম। মারিয়া আমার বুকে মাথা রেখে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে আমার সব অতীত ভুলে গেলাম। কখন ঘুমিয়ে পড়েছি নিজের জানি না। সকালে উঠে দেখি মারিয়া এখনো ঘুমিয়ে আছে, তাই ওকে আর ডাকলাম না। আমি উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে গিয়ে দেখি বাড়ি সাজানো হচ্ছে। তখন আঙ্কেল আমাকে দেখে। আঙ্কেল ও শান্ত, ঘুম কেমন হলো? আমি ভালো, কিন্তু এখানে এইসব কি হচ্ছে, মানে এই বাড়ি সাজানো? আঙ্কেল কেন ভুলে গেলে আজ তোমার আর মারিয়ার বিয়ে? আমিও মাথায় ছিল না, সরি আঙ্কেল। আঙ্কেল আজ থেকে আঙ্কেল না বাবা বলে ডাকবে। আমি বাবা কথা শুনে বাবা মার কথা মনে পড়ে গেল। কেমন আছে তারা কে জানে, মনে মনে ভাবতে ভাবতে কখন চোখ থেকে দুফোঁটা পানি পড়ে গেল বুঝতেই পারি নাই। আঙ্কেল তা দেখে। আঙ্কেল আরে কান্না করছো কেন পাগল ছেলে? আমি না, মানে মা বাবার কথা মনে পড়ে গেল। চোখ মুছে। আঙ্কেল এত খুশির দিন আর আজ বিয়ের পরে তোমার সাথে স্পেশাল কিছু অপেক্ষা করছে। আমি মানে বুঝলাম না। আঙ্কেল এটা মনে রেখে তুমি একটা অনেক বড় সারপ্রাইজ পাবে। আমি কি সারপ্রাইজ? আঙ্কেল সারপ্রাইজ বললে তো আর ওটা সারপ্রাইজ থাকবে না তাই না? আমি দাও ঠিক। আঙ্কেল এখন মারিয়াকে ঘুম থেকে তুলে তুমি আর মারিয়া শপিং করতে যাবে। আমি আঙ্কেল। আঙ্কেল মম। আমিও সরি বাবা, এসবের কি দরকার ছিল? আঙ্কেল না, এটা বললে চলবে না। আমার জামাইকে আমি দিব, তোমার সমস্যা আছে? আমি কিন্তু। আঙ্কেল কোনো কিন্তু না, যাও মারিয়াকে ডেকে শপিং করতে যাও। আর এই নাও আমার ক্রেডিট কার্ড, যা পছন্দ হবে তাই নিবা, টাকা নিয়ে ভাববে না। আমি বাবা এটা একটু বেশি হচ্ছে না? আঙ্কেল কোনো বেশি হচ্ছে না, যাও তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আমি আপনার ইচ্ছা। আমি এসে দেখি মারিয়া ঘুম থেকে উঠে এদিন ওদিক তাকিয়ে দেখে আমি দরজার কাছে দাঁড়িয়ে আছে, তা দেখে রেগে চোখ গাল লাল হয়ে গেছে। তখন আমি ওর কাছে গেলাম। আমি তো কেমন ঘুম হলো? মারিয়া চুপ করে আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি মারিয়া এভাবে তাকিয়ে আছো কেন, আমার ভয় করছে। আমি বললাম এই মারিয়া আমাকে মারতে আসতে তখন। মারিয়া কুত্তা, তোকে আমি আমার সাথে ঘুমাতে বললাম না, আর তুই অন্য রুমে গিয়ে ঘুমিয়ে এসে বলছিস কেমন ঘুম হলো? আমি আরে আমার কাজ শোন, আমি এখানেই ঘুমিয়েছিলাম তোমার সাথে, এখনই উঠে তোমার বাবার সাথে কথা বলতে গেছিলাম। মারিয়া তুই মিথ্যে বলছিস। আমি না, বিশ্বাস না হলে তোমার বাবাকে বলো। মারিয়া আচ্ছা বিশ্বাস করলাম, এখন গেছে এখানে তার পাশে দেখি, এসে বসো। আমি আমি ওর পাশে বসে বলো। মারিয়া একটা মর্নিং কিস দাও। আমি পারবো না। মারিয়া তুই দিবি, তোর গার দেবে দে বলছি। আমি আচ্ছা একটা, তার বেশি না। আমি ওর গালে কিস দিব তখন। মারিয়া ওই কোথায় কিস দিচ্ছ? আমি তো কোথায় দিব, অবাক হয়ে।
মারিয়া কোথায় আবার এখানে, ঠোঁট দেখিয়ে। আমি পারবো না। মারিয়া তোরে বলে আমার ঠোঁট তার দখলে নিয়ে নিল, আর আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। মারিয়া আমার মাথার পেছনে চুল খামচে ধরে রেখেছে। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু মারিয়া আমাকে ছাড়ছে না। আমি জোর করে ছাড়িয়ে নিয়ে দুজনে হাঁপাচ্ছি তখন। মারিয়া কি হলো, ছাড়িয়ে নিলে কেন? আমি আর একটু হলে গেছিলাম। অনেক হয়েছে, এখন উঠে ফ্রেশ হয়ে নাও, আমি আর তুমি শপিংয়ে যাব। মারিয়া শপিং নিয়ে খুশি হয়ে আমি আর মারিয়া শপিংয়ে গেলাম। গিয়ে আমার কিছু জামা কাপড় কিনলাম, সব মারিয়ার পছন্দের। আর মারিয়া আমার পছন্দের জামা কাপড় কিনছে। কেনাকাটা শেষ করে বাসায় আসলাম। এসে অবাক, এত তাড়াতাড়ি সব কাজ শেষ। পুর বাসায় একদম লাইটিং দিয়ে সাজানো, ভেতরে অনেক মেহমানরা চলে এসেছে। আঙ্কেল আমাকে আর মারিয়াকে রেডি হতে বলল। এখনই কাজী সাহেব আসবে, তাই মারিয়াকে তার কিছু বান্ধবী মিলে রেডি করতে গেল, আর আমিও রেডি হয়ে নিলাম। এদিকে জামাই সেজে বসে আছি। কিছুক্ষণ আগে কাজী সাহেব আসলো, তারপরে মারিয়াকে আনা হলো। মারিয়া সিঁড়ি দিয়ে বউ সেজে নামছে দেখে চোখ সরাতে পারছি না। তা দেখে মারিয়ার এক বান্ধবীর। মারিয়ার সব বান্ধবী বাংলাদেশি। মারিয়ার বান্ধবী এত দেখো না, বিয়ের পরে সবসময় দেখতে পাবেন। ওর কথা শুনে যারা বাংলাদেশি মেহমানরা ছিল তারা বুঝতে পেরে হাসতে লাগলো। আমি লজ্জা চুপচাপ বসে আছি। অবশেষে বিয়ের কাজ সম্পন্ন হলো। তখন আঙ্কেল শান্ত, তোমাকে একটা সারপ্রাইজ বলছিলাম না, এখন দেখতে পাবো। আমি দেখি। আমি আর অপেক্ষা করতে পারছি না। আঙ্কেল আপনারা বাইরে কেন, তাড়াতাড়ি ভেতরে চলে আসেন। আঙ্কেলের কথায় যারা ভেতরে আসলো তাদের দেখে আমার চোখে পানি চলে আসলো। মনের মধ্যে রাগ, অভিমান সব জেগে উঠল। তাদের সামনে কেমন অস্বস্তি বোধ করছি, কারণ তারা আর কেউ না। আমার বাবা মা। রিয়া তো আমাকে দেখেই দৌড়ে চলে এসে আমাকে জড়িয়ে ধরে। রিয়া, কোথায় চলে গেছিলি ভাইয়া তুই? জড়িয়ে ধরে। আমি চুপ করে বাবা মার দিকে তাকিয়ে আছি। রিয়া, কি হলো ভাইয়া, তুই তোর বোনের সাথে কথা বলবি না? আমি নিশ্চুপ। রিয়া, ভাইয়া ভুল তো বাবা মা করছে, আমি করি নাই, তাহলে আমার সাথে কেন কথা বলছিস না? আমি আমার ছোট বোনের সাথে কথা না বলে থাকতে পারি? রিয়ার চোখে পানি মুছে। রিয়া, আমাকে কথা দে আর কোনো দিন ছেড়ে যাবি না। আমি গেলে? রিয়া, এবার গেলে তুই যেখানে যাবি সেখান থেকেই তুলে নিয়ে আসবো, বুঝলি? আমি ওরে পাগলি? রিয়া, তুই পাগল, আমি না। সর দেখি, ভাবিকে দেখি। রিয়া মারিয়ার কাছে চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। তখন মা আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে আছে। তাকে এইভাবে নিজের মধ্যে থাকা সব অভিযোগ অভিমান পানি হয়ে গেল। আমি মাকে সোজা জড়িয়ে ধরে কেঁদেই দিলাম। মা, এই পাগল ছেলে কাঁদিস কেন, এত খুশির দিন। চোখের পানি মুছে। আমি তো, তুমি কান্না করছো কেন? মা, এটা খুশির কান্না, নিজের ছেলের প্রতি আর কত বছর পরে ফিরে পাওয়ার কান্না। আজ তোর নতুন জীবন শুরু, এটা কান্না মানায় না। বাবা, আমি তো এখন কেউ না। তারপর বাবা আমার কাছে এসে, বাবা, নিজের ছেলেকেই চিনতে পারলাম না, ক্ষমা করে দিস। শান্ত তোর বাবা হওয়ার। বাবা আর কিছু বলুক তার আগেই শান্ত তাকে জড়িয়ে ধরে বলে, আমি বাবা হয়ে সন্তানের কাছে ক্ষমা চাচ্ছ কিভাবে? তুমি আমার বাবা, তুমি আমাকে মারো, আমাকে কাটো, তবুও তোমার পায়ে পড়ি, আমার কাছে ক্ষমা চেও না। বাবা বাবা হয় যে সন্তানকে বিশ্বাস করতে পারে না, সে কেমন বাবা? আমি ওটা তুই ভুল বুঝে বলছিলা। না হলে আমি জানি আমার বাবা আমাকে কোনো সময় অবিশ্বাস করতে পারে না, ওই সব ওই ঋতুর জন্য হয়েছিল। মা, আচ্ছা, ছেলেটা আজ সব ভুলে নতুন করে জীবন শুরু করছে, আর তুমি কি শুরু করে দিলে? বাবা, তাই তো, এত খুশির দিন। রিয়া, ভাইয়া ভাবি একদম ঠিক আছে, হালকা ত্বকের রং, ঠিক আছে, হালকা ত্বকের রং। মারিয়া একটু লজ্জা পেল। মা আমার ছেলেকে সত্যিকারের ভালোবাসতো? মারিয়া, মিথ্যা ভালোবাসলে 5 বছর ওর জন্য অপেক্ষা করতাম না মা। লজ্জা ভাবে। বাহ, আমার এই বৌমা পছন্দ হয়েছে। আমি চলে আসার পরে ঋতুর কি হয়েছিল?
মা, এই খুশির সময় ওই মেয়ের কথা কেন বলছিস রেগে? বাবা ঠিক আছে, আমি বলছি কি হয়েছিল। তুই চলে যাওয়ার কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু একদিন আমি ঋতু আর ওর বয়ফ্রেন্ডের কথা শুনি যে তারা কিভাবে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, এবং পরে আমি খোঁজ নিয়ে দেখি আসল দোষী ঋতু ছিল, এবং ঋতু তোর আর ওর ডিভোর্স পেপারও বানিয়ে নিয়েছি। আমি তারপরে কি হলো? মা, তারপর যা হবার তাই হলো, আমার তাকে তার বাসায় পাঠিয়ে দেয় এবং তোকে অনেক খুঁজি কিন্তু তাই নাই। আর আজ তোর শ্বশুর মশাই আমাদের তোর খবর দেয়, আর ঋতু ওর বিড়ি গিয়ে তার বাবা মাকে জোর করিয়ে ওই শাকিলের সাথে বিয়ে করে, কিন্তু ওই শাকিল রিয়াকে ভুলিয়ে ভালিয়ে তার বাবার সব তার নিজের নামে লিখে নেয় এবং ঋতুকে দূরে ফেলে দেয়। এটা যখন ঋতুর বাবা বুঝতে পারলো তখন ঋতুকে অনেক কথা শুনিয়েছে। এর কিছুদিন সব ঠিক থাকলে ঋতুর পরিবারকে রিয়ার জন্য অনেক অপমান সহ্য করতে হয়। ঋতুকে অনেক কথা বলে। বাবা, ও একটা মেয়ে ছিল তাই এই সব অত্যাচার সহ্য করতে না পেয়ে আত্মহত্যা করে। তারপরে 1 বছর পরে ওই শাকিলকে পুলিশ ধরে এবং সব সম্পত্তি ঋতুর বাবাকে ফিরিয়ে দেয়, কিন্তু তারা সব ফেলেও তার মেয়েকে হারিয়ে ফেলে। এই নিয়ে তারা এখনো আফসোস করে। আমার ঋতুর কথা শুনে খারাপ লাগলো। আসলে ভালোবাসা চেনা অনেক কষ্টের, কিন্তু রিয়া মিথ্যা ভালোবাসার পেছনে গিয়ে সত্যিকারের ভালোবাসাকে হারিয়ে ফেলে। আমরা মারিয়াকে নিয়ে নিজের বাসায় চলে আসলাম। এসে বাসর ঘরে ঢুকে চারদিকে তাকিয়ে দেখছি সব আগের মতোই আছে, শুধু মানুষরা পরিবর্তন হয়েছে। এখনো এই রুমে মনে হচ্ছে এয়ানি ঋতু আমার সাথে রেগে রেগে কথা বলবে, কিন্তু নিয়তি আমি এই হব ভাবছি তখন। মারিয়া, কি হলো? ঋতুর কথা মনে পড়ছে। আমি প্রথম ভালোবাসা ভেলা বড়ই মুশকিল। মারিয়া, চলো তাহলে নতুন করে শুরু করি। আমি সবকিছু সময়ের সাথে চলে গেল, কি হলো বোঝা গেল না। মারিয়া, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি সোজা মারিয়াকে কোলে তুলে, আমি আমার কাছ থেকে কে তোমাকে ছাড়াবে শুনি। মারিয়া, এই কি করছো? পড়ে যাব তো। আমি কেন, বিশ্বাস নাই নাকি? মারিয়া, বিশ্বাস না হলে তোমাকে দোয়া পড়ে বিয়ে করতাম না মশায়। আমি মারিয়াকে বিছানায় শুয়ে দিয়ে ওর উপর চড়ে বসি তখন। মারিয়া, এই কি করছো? আমি কেন, তুমি তো নতুন করে শুরু করতে বলল। মারিয়া, আমি ওই সব শুরু করতে বলি নাই। আমি মারিয়ার কাছে গেলাম, ওর ঠোঁটের কাছে আমার নিঃশ্বাস ওর মুখের উপর পড়ছে। মারিয়া আরো ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো। শান্ত এবার দেখে মারিয়ার ঠোঁট কাঁপছে। শান্ত মারিয়ার ঠোঁটে ঠোঁট রাখার সাথে সাথে মারিয়া শান্তর মাথার চুল খামচে ধরে। শান্ত মারিয়ার গাড়ে গলায় কানে চুমু দিতে থাকে। মারিয়া চোখ বন্ধ করে। শান্ত স্পষ্ট ফিল করছে তার কাছে এই অনুভূতি নতুন, কিন্তু তার কাছে এই সব ভালো লাগছে। শান্ত আস্তে আস্তে নিচে চলে আসে এবং মারিয়ার পেটে থেকে শাড়ি ছড়িয়ে দেয়। মারিয়া এখনো চোখ বন্ধ করে আছে। শান্ত মারিয়া পেটে নাভির পাশে কালো একটা তিলে আলতো করে চুমু খায়। মারিয়া কেঁপে ওঠে। শান্তর মাথা তার পেটের সাথে জড়িয়ে ধরে এবং তারা ভালোবাসার গভীর সমুদ্রে ডুবে গেল। সমাপ্ত।